আজকে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য পাঠ দ্বাদশ শ্রেণীর আরেকটি কবিতার নাম শিকার। এই কবিতাটা লিখেছেন বাংলা সাহিত্যের একজন বিশিষ্ট কবি জীবনানন্দ দাশ। ওনাকে বলা হয় প্রকৃতি প্রেমিক কবি, রূপসী বাংলার কবি, চিত্ররূপময় কবি বলে কবিগুরু রবি ঠাকুর তাকে আখ্যায়িত করেছেন। কারণ উনি গ্রাম বাংলার বিভিন্ন মাঠ ঘাট নদী নালা প্রাকৃতিক পরিবেশের বর্ণনা করে থাকেন, এই জন্য ওনাকে চিত্ররূপময় কবি বলে আখ্যায়িত করেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবির জন্ম হচ্ছে 1899 খ্রিস্টাব্দে বাংলাদেশের বরিশাল জেলার ফরিদপুর গ্রামে। উনার মৃত্যু হচ্ছে 1954 সালে, মাত্র 55 বছর বয়সে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তো এই জীবনানন্দ দাশ বাংলা সাহিত্যের এমন একজন কবি যার কবিতা পড়লে হৃদয়টা ছুঁয়ে যায়। আমাদের আজকে যে আলোচ্য পাঠ দ্বাদশ শ্রেণীর কবিতা শিকার, এই শিকার কবিতাটি মহাপৃথিবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। পরবর্তীতে এই কবিতাটা বনলতা সেন কাব্যেও অন্তর্ভুক্ত করা হয়। তো যাই হোক, আমরা মূল কবিতায় ফিরে আসব। কবিতা আমরা আলোচনা করব। তোমরা সবাই বইটাকে খুলে আমার সঙ্গে কবিতাটা বুঝবে। কবিতাটার নাম শিকার, অর্থাৎ কবি এখানে শিকার করাকে বুঝেছেন। কবি আলোচ্য কবিতায় দুটি রাত্রির বিবরণ দিয়েছেন। প্রথম রাত্রিতে বাংলার পল্লী প্রকৃতিতে কি ঘটছে এই কথা বুঝিয়েছেন, এবং দ্বিতীয় রাত্রিতে এক চিতাবাঘিনী এক হরিণের পিছনে ধাওয়া করেছে। এই হরিণটা কিভাবে আত্মরক্ষা পেল না এই বিষয়টাই কবিতার আলোচ্য কাহিনী। কবিতার শুরুতে কবি বলছে ভোর, আকাশের রং ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল। অর্থাৎ আকাশের যে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশ, এটা ঘাস ফড়িংয়ের দেহের মতো কোমল নীল, এবং চারিদিকের পেয়ারা নোনা গাছ টিয়ার পালকের মতো সবুজ, এবং চতুর্দিকে যে বিভিন্ন ধরনের পেয়ারা গাছ আতা গাছ নোনা গাছ রয়েছে এগুলো টিয়ার পালকের মতো সবুজ এবং সতেজ রয়েছে। একটি তারা এখনো আকাশে রয়েছে। অর্থাৎ কবি যে পরিবেশটার বিবরণ ভোরবেলাতে দিচ্ছে, যে আকাশের তারাটা খুব কোমল নীল এবং বিভিন্ন ধরনের গাছপালা সবুজ সতেজ আছে, এবং একটি তারা আকাশে এখনো রয়েছে, এরকম মায়াময় পরিবেশের বিবরণ কবি দিয়েছেন। এমন সময় একটি তারা আকাশে কবি লক্ষ্য করেছেন। সেই তারাটিকে কবি তুলনা করছে পাড়াগার বাসর ঘরের সবচেয়ে গদুলিমুদির মেয়েটির মতো। অর্থাৎ পাড়াগা প্রথম বিবাহ করে গ্রাম বাংলার ঘরে যে বউকে নিয়ে আসে, ওই ঘরটাকে বলা হয় বাসর ঘর। ওই রাত্রিতে মেয়েটা যে ঘোমটা টেনে থাকে, সেই ঘোমটাময়ী মেয়ের মতো লজ্জাশীলা ছিল আকাশের সেই তারাটা। কিংবা মিশরের মানুষ তার বুকের থেকে যে মুক্তা আমার নীল মদের গ্লাসে রেখেছিল হাজার হাজার বছর আগে, এক রাতে তেমনি একটি তারা আকাশে জ্বলছে এখন। হাজার হাজার বছর আগে মিশরের কোন এক প্রেমিকা তার প্রেমিকের নীলমদের গ্লাসে একটা তারা রেখে একটা মুক্তা রেখেছিল। সেই মুক্তাটি যেমন একাকিত্ব ছিল, আজকের আকাশের সেই তারাটাও ছিল একাকিত্ব। হিমের রাতে শরীর রাখার জন্য দেশপালীরা সারা রাত মাঠে আগুন জ্বেলেছে। মোরগ ফুলের মতো লাল আগুন, শুকনো অশ্বত পাতা দুমড়ে মুচড়ে আগুন জ্বলছে তাদের। অর্থাৎ ঠান্ডা রাত, হিম মানে শীত, শীতের রাতে শরীরকে গরম করার জন্য গ্রামবাসীরা সারা রাত মাঠে বিভিন্ন ধরনের পাতাকে মুচড়ে দিয়ে আগুনে হাত পা সেঁকছে। একমাত্র তাদের হাত পা সেঁকার কারণ হলো তারা গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ। তাদের ভালো ড্রেস, ভালো কম্বল নেই, ভালো সোয়েটার নেই বলে তারা বাইরে হাত পা সেঁকে রাত্রিটাকে কাটাচ্ছে, রাত্রিটাকে তারা অতিবাহিত করছে। কবি লক্ষ্য করলেন যখন সকাল হয়, তাদের যে রাত্রিবেলা আগুনের উজ্জ্বলতা ছিল, সকাল হয়ে সেই উজ্জ্বলতা বিপন্ন হয়ে গেছিল। তাই কবি বলছে সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই, আর হয়ে গেছে রোগাশালীকে হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো। সকাল যে হয়ে যায় তখন তাদের রাত্রিবেলা জ্বালানো আগুনের যে উজ্জ্বলতা, সেই উজ্জ্বলতা ফিকে হয়ে যায়।
সকালে আলোয় টলমল শিশিরের চারিদিকের বন ও আকাশ ময়ূরের সবুজ নীল ডানার মতো ঝিলমিল করছে। যেই সকাল হয়ে যায় তখন দেখতে পাওয়া গেল দিক থেকে যে সূর্যের আলো পড়েছে আর শিশিরের যে জলফোঁটা সেগুলো ঝকমক ঝকমক করছে। এটা কবি প্রথম রাত্রিতে দেখতে পেলেন। দ্বিতীয় রাত্রিতে কি করছে আমরা এবার জানবো। ভোর সারা চিতাবাঘিনীর হাত থেকে নিজেকে বাঁচিয়ে বাঁচিয়ে নক্ষত্রহীন মেহগুনির মতো অন্ধকারে সুন্দরী বন থেকে অর্জুনের বনে ঘুরে ঘুরে সুন্দরী বাদামি হরিণ এই ভোরের জন্য অপেক্ষা করছিল। দ্বিতীয় রাতে কবি লক্ষ্য করছেন গ্রাম বাংলার পরিবেশে যে সারা রাত একটা চিতাবাঘিনীর হাত থেকে একটা সুন্দর বাদামি হরিণ নিজেকে বাঁচানোর জন্য বিভিন্ন বনে বনে ছুটাছুটি করছে। সুন্দরী বন থেকে অর্জুনের বনে বনে ঘোরাঘুরি করছে। সেই হরিণটার পিছনে যখন ধাওয়া করেছে শিকারী চিতাবাঘিনী, তখন হরিণটা একটা অপেক্ষা করছিল কখন ভোর হবে, আমি প্রাণে বাঁচবো। এসেছে সে ভোরের আলোয় নেমে। যখন ভোর হয়ে যায় তখন প্রাণ বাঁচাতে সে খুব ভাবলো যে আমি প্রাণটা আমি বেঁচে গেলাম, কিন্তু প্রাণ বাঁচল না। কচি বাতাবি লেমুর মতো সবুজ সুগন্ধি ঘাস ছেড়ে ছেড়ে খাচ্ছে। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো ঘুমিন ক্লান্ত বিহ্বল শরীরটাকে স্রোতের মতো একটা আবেগ দেওয়ার জন্য। কবি বলছে যে সকাল যখন সেই ক্লান্তি হয়ে গেছে, সারা রাত চিতাবাঘিনীর হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন বনে বনে ঘোরাঘুরি করছিল, তখন ভোর যখনই হয়েছে তখন সে ভাবলো আমি প্রাণে বেঁচে গেছি। এবার ভোরবেলাতে সে সবুজ সুগন্ধি ঘাসগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করলো এবং ক্লান্তিটাকে দূরীভূত করার জন্য, সারা রাত যে ঘুরেছে ক্লান্তিকে দূরীভূত করার জন্য সে নদীর ঠান্ডা জলে নামলো। স্রোতের নেমে একটা আবেগ পেল। সে ভাবলো আমি একটা উজ্জ্বলতা ফিরে পাবো, এই উদ্দেশ্যে সে নেমে গেল। অন্ধকারে হিমকুঞ্চিত জরায়ু ছিঁড়ে ভোরের রৌদ্রের মতো একটা বিস্তীর্ণ উল্লাস পাওয়ার জন্য এই নীল আকাশের নিচে সূর্যের সোনার বর্ষার মতো জেগে উঠে সাহসে সাধে সৌন্দর্যে হরিণীর পর হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য। এই গোটা বন জঙ্গলের মধ্যে যত হরিণী ছিল সমস্ত হরিণীকে চমক লাগিয়ে দেওয়ার জন্য নদী জলে নেমেছিল এবং সারা রাতের যে জরায়ু, সারা রাতের যে ক্লান্তিময় পরিবেশ সেটাকে উল্লাস দেওয়ার জন্য, উল্লাস পাওয়ার জন্য সে নদীর জলে নেমে পড়লো। যে নেমে পড়লো এক শিকারী তাকে দেখতে পেয়ে গুলি ছুড়ে দেয়। ও অদ্ভুত একটা শব্দ, নদীর জল মচকা ফুলের পাপড়ির মতো লাল। যেই নদী চলে নেমে পড়লো হরিণটা, তখনই তাকে এক শিকারী দেখতে পেয়ে বন্দুক থেকে গুলি ছুড়ে তাকে গুলিবিদ্ধ করে। সঙ্গে সঙ্গে নদীর জলটা এবার লাল হয়ে পড়লো। প্রথমে লাল হয়েছিল মচকা ফুলের মোরগ ফুলের মতো আগুনের রংটা লাল হয়েছিল, এখন লাল হলো রক্তাক্ত নদীর জল। আগুন জ্বালানো, প্রথম আগুন জ্বালানো হয়েছিল হাত পা সেকার জন্য, গ্রামবাসীরা আগুন জ্বেলেছিল, কিন্তু এখন আগুন জ্বালাচ্ছে শিকারীরা তার মাংস রান্না করার জন্য। হরিণের মাংস খেয়ে তারা পরিতৃপ্তি পাওয়ার জন্য আগুন জ্বালাচ্ছে। মাংস রান্না হয়ে গেল, উষ্ণ লাল হরিণের মাংস তৈরি হইলো। নক্ষত্রের নিচে ঘাসের বিছানায় বসে অনেক পুরনো শিশির ভেজা গল্প সিগারেটে ধোঁয়া, আর তারা সিগারেট টানছে শিকারীরা, আর পুরনো পুরনো শিশির ভেজা গল্প করছে, আর ঘাসের বিছানায় বসে মজা করে রান্না বান্না চাপিয়েছে। টেরিকাটা কয়েকটা মানুষের মাথা এলোমেলো, কয়েকটা বন্দুক হিম নিষ্পন্দ নিরাপদ ঘুম, আর তাদের মাথাগুলো সেথিকা। টেরিকাটা মানে স্টাইল বা সেথি, সেই তারা সেথি করে স্টাইল করে তারা বসে আছে, আর বন্দুকগুলোকে পাশে রেখে দিয়ে মনে হচ্ছে তারা নিরাপরাধ ভাবে তারা কাজকর্ম করলো। কিন্তু নিরাপরাধ ভাবে তারা মনে হচ্ছে সেই বন্দুকগুলো ঘুমিয়ে পড়েছে, কিন্তু এত অপরাধ করেছে তারা, সে অপরাধের সীমাহীন অপরাধ। অর্থাৎ এইভাবে যে বনের প্রাকৃতিক সৌন্দর্যকে তারা নষ্ট করলো, জীব বৈচিত্র্যকে ধ্বংস করে নির্মম ভাবে হত্যা করলো, এই হত্যার কাহিনীটাই আলোচ্য কবিতার বিষয়। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।